গতকাল বিদ্যুৎ বিল দিতে গিয়ে এমন একটা ঘটনা ঘটল যা আমার সারা রাত ঘুম হারাম করে দিয়েছে। আমাদের বাড়ির বিদ্যুৎ বিল ৩ মাস বাকি পড়েছিল। কাল সকালে ছেলে বলল, মা, আজ বিল পরিশোধ করতে হবে, নইলে কানেকশন কেটে দেবে। আমি তৈরি হয়ে নিলাম। সে বলল, তুমি একা যেজো না, আমি সাথে যাব। বিদ্যুৎ অফিসে পৌঁছে দেখি প্রচুর ভিড়। নম্বর নিয়ে লাইনে দাঁড়ালাম। আমার আগে একজন দম্পতি ছিল, তাদের দেখে মনে হচ্ছিল নতুন বিয়ে হয়েছে। স্বামী তার স্ত্রীর কাগজপত্র গুছিয়ে দিচ্ছিল, এত যত্ন করে। আমি ভাবছিলাম আমার ছেলেও এরকম যত্নশীল। প্রায় ১.৫ ঘণ্টা পর আমাদের পালা এল। কাউন্টারের পুরুষ কর্মচারীটি বিল দেখে জিজ্ঞেস করল, এত দেরি কেন? ৩ মাসের বিল, আমি বলতে যাচ্ছিলাম, হঠাৎ সে জিজ্ঞেস করল, আপনাদের সম্পর্ক কি? কে বিল পরিশোধ করবেন? আমি বলতে গেলাম আমি তার মা, কিন্তু ছেলে তার আগেই বলে দিল, এ আমার ওয়াইফ। আমি বিল দেব। আমি চমকে তার দিকে তাকালাম। কর্মচারী রিসিপ্ট দিতে দিতে বলল, আচ্ছা, তাহলে আপনার নামেই রিসিপ্ট করে দিচ্ছি। বিল পরিশোধ হয়ে গেল। বাইরে এসে আমি জিজ্ঞেস করলাম, তুই আমাকে ওয়াইফ কেন বললি? আমি তো তোর মা গু। সে আমার হাত ধরে একটা বেঞ্চের দিকে নিয়ে গেল, বসিয়ে দিয়ে বলল, মা, আমি জানি এটা শোনাতে অদ্ভুত লাগবে। রিসিপ্টটা আমার হাতে দিয়ে বলল, কিন্তু আমি চাই সত্যিই তুমি আমার ওয়াইফ হয়ে যাও। আমি হাসলাম, পাগল হয়েছিস নাকি? সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম গম্ভীর। আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি থেমে গেল। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। রাস্তার ট্রাফিকের শব্দ কানে আসছিল, কিন্তু তার কথাই বেশি স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানি সমাজ এটা মানবে না, কিন্তু আমার ভালোবাসা সত্যি কি তার চোখে জল এসে গেছে। আমি তোমার যত্ন নিতে চাই, তোমার সব দায়িত্ব নিতে চাই। আমি উঠে যেতে চাইলাম। সে আমার শাড়ির আঁচল ধরে ফেল। মা, প্লিজ একবার ভেবে দেখো। আমরা কোথাও দূরে চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। বিদ্যুৎ অফিসের বাইরে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। তুমি আমাকে বিয়ে করো, মা। আমি তোমাকে সুখী রাখব। আমি কিছু বলতে পারলাম না, শুধু রিসিপ্টটা শক্ত করে ধরে রাখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী রায়। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম সৌরভ রায়, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর ঋতিকা। তনয় ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। ঋতিকা ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। ঘটনাটা শুরু হয়েছিল গত সোমবার সকাল থেকে। আমার স্বামী সৌরভ একটা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। সেদিন সকালে নাস্তার টেবিলে বসে সে বলল, শ্রাবণী, আগামীকাল আমাকে ঢাকায় যেতে হবে। অফিসের একটা জরুরি মিটিং আছে। আমি বললাম, কতদিনের জন্য যাবে? সে উত্তর দিল, ৩-৪ দিন লাগতে পারে। এদিকে আমার বড় ছেলে তনয় কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা প্রজেক্ট কাজ আছে। আমাকে আগামীকাল থেকে ১ সপ্তাহের জন্য চট্টগ্রামে যেতে হবে। আর ছোট মেয়ে ঋতিকার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। সে বলল, মা, আমার বন্ধু সীমার বাড়িতে গ্রুপ স্টাডি করতে যাব। রাতে ওখানেই থেকে যাব। এভাবে হঠাৎ করে সবাই বাড়ির বাইরে থাকার কথা বলল। আমি ভাবলাম, বেশ তো, একটু একা একা থাকা যাবে। বই পড়ব, সিনেমা দেখব। কিন্তু পরদিন সকালে যখন সবাই চলে গেল, তখন বাড়িটা খুব নীরব লাগতে লাগল। দুপুরের দিকে আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। হঠাৎ দোতলা থেকে পায়ের আওয়াজ শুনলাম। প্রথমে ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু আওয়াজটা ছিল মানুষের মতো। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে আছে উপরে? কোনো জবাব এল না। কিন্তু আওয়াজ থামল না। আমি একটা লাঠি হাতে নিয়ে উপরে উঠলাম। দোতলায় ৩টা রুম, আমাদের বেডরুম, তনয়ের রুম আর ঋতিকার রুম। আমি প্রথমে তনয়ের রুমে গেলাম। দরজা খোলা ছিল। ভিতরে কেউ নেই, কিন্তু তার পড়ার টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে। আমি চিঠিটা তুলে পড়লাম। প্রিয় মা, তুমি যখন এই চিঠি পড়ছ তখন আমি চট্টগ্রামে নেই। আমি এই বাড়িতেই আছি। আমি তোমাকে দেখছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারছ না। আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি বলতে কি, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করতে চাই। আমার হাত কাঁপতে শুরু করল। চিঠিতে আরও লেখা ছিল, আমি বরাবরই তোমাকে একজন মা হিসেবে না দেখে একজন সুন্দর নারী হিসেবে দেখেছি। তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়।
আমি জানি এটা ভুল। কিন্তু আমার হৃদয় আমার নিয়ন্ত্রণে নেই। আমি তোমাকে ভালোবাসি, মা। শুধু মা হিসেবে নয়, একজন পুরুষ একজন নারীকে যেভাবে ভালোবাসে সেভাবে। আমি চিঠিটা ফেলে দিয়ে চিৎকার করলাম, তনয়, তুই কোথায়? বের হয়ে আয়। কিন্তু কোনো সাড়া পেলাম না। শুধু আমার নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনলাম। আমি ঋতিকার রুমে গেলাম। ওর রুমেও কেউ নেই। কিন্তু ওর বিছানার উপর একটা ডায়েরি খোলা পড়ে আছে। আমি কাছে গিয়ে দেখলাম ডায়েরিতে আমার ছবি আঁকা। আর লেখা আছে, আমার প্রিয় মা শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু ভালোবাসা শব্দটার নিচে কেটে লেখা আছে, আমি তোমাকে কাঙ্ক্ষা করি। আমার মাথা ঘুরতে শুরু করল। আমি ভাবলাম, এসব কি হচ্ছে? আমার 2 সন্তানই কি আমার প্রতি এমন অনুভূতি রাখে? আমি আমার বেডরুমে গেলাম। দেখি আমার পোশাকের আলমারি খোলা। আমার সব অন্তর্বাস বের করে বিছানার উপর রাখা। আর তার মধ্যে একটা নোট, মা, তোমার এই জিনিসগুলোর গন্ধ আমাকে পাগল করে দেয়। আমি রাতে এগুলো নিয়ে আমি পুরো নোটটা পড়লাম না। হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় বসে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। এসব কি ঘটছে আমার সাথে? হঠাৎ ফোন বাজল। আমি ফোনটা তুলে নিলাম। ওপাশ থেকে তনয়ের গলা শুনলাম। কিন্তু গলাটা কেমন যেন ভারী এবং কাঁপা কাঁপা। মা, তুমি কি আমার চিঠি পড়েছ? আমি বললাম, তনয়, তুই কোথায়? এসব কি লিখেছিস? সে বলল, মা, আমি এই বাড়িতেই আছি। কিন্তু আমি তোমার সামনে আসতে পারছি না। আমি লজ্জিত। আমি জানি আমার এই অনুভূতিগুলো ভুল। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি বললাম, তুই কি বলছিস তনয়? তুই তো আমার ছেলে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি একজন পুরুষও। আর তুমি একজন অসাধারণ সুন্দর নারী। প্রতিদিন তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে আমার ভিতরে যে অনুভূতি জন্মেছে সেটা আর চেপে রাখতে পারছি না। ফোনের লাইন কেটে গেল। আমি ফোনটা রেখে দিয়ে ভাবলাম, আমার কি করা উচিত? আমি কি পুলিশে খবর দেব? কিন্তু তনয় তো আমার নিজের সন্তান। সন্ধ্যার দিকে আবার ফোন বাজল। এবার ঋতিকার গলা। মা, তুমি আমার ডায়েরি দেখেছ? আমি বললাম, ঋতিকা, তুই কোথায়? এসব কি লিখেছিস তোর ডায়েরিতে? সে বলল, মা, আমি জানি আমি এখনো ছোট। কিন্তু আমি বুঝি। আমি বুঝি যে তুমি কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়। আমি রাতে শুয়ে শুয়ে তোমার কথা ভাবি। তোমার স্পর্শ কেমন হবে, তোমার ঠোঁট কেমন স্বাদের। আমি চিৎকার করে বললাম, ঋতিকা, তুই কি বলছিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। শুধু আমার। ফোনের লাইন আবার কেটে গেল। রাতের বেলা আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। আমি উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। কিন্তু মনে হচ্ছিল কোথাও যেন কেউ লুকিয়ে আছে। মধ্যরাতে হঠাৎ আমার রুমের দরজায় টোকা পড়ল। আমি বললাম, কে? ওপাশ থেকে তনয়ের গলা, মা, আমি। দরজা খোলো। আমি বললাম, তনয়, তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো চট্টগ্রামে গেছিস। সে বলল, না মা, আমি এই বাড়িতেই আছি। আমি লুকিয়ে আছি। আমি তোমার কাছে আসতে চাই। তোমাকে স্পর্শ করতে চাই। আমি দরজায় খিল দিয়ে দিলাম। কিন্তু টোকা থামল না। আরও জোরে টোকা পড়তে লাগল। আর তার সাথে তনয়ের গলায় কান্নার আওয়াজ, মা, প্লিজ দরজা খোলো। আমি তোমার প্রয়োজন। আমি কিছু বলতে পারলাম না। কিভাবে বলব যে আমার নিজের সন্তানরাই আমার প্রতি এমন অনুভূতি রাখে? সৌরভ বলল, তুমি ঘাবড়ানোর কিছু নেই। তনয় আর ঋতিকা তো তোমার সাথে আছে। আমি বললাম, না, তারা বাড়িতে নেই। তনয় চট্টগ্রামে গেছে। ঋতিকা ওর বন্ধুর বাড়িতে। সৌরভ বলল, তাহলে তো আরও ভালো। তুমি একটু আরাম করো। আমি ফিরেই তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ফোনটা রেখে আমি ভাবলাম, আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? আমার সন্তানরা কি সত্যিই এমন? নাকি আমার মনের কোনো অসুখ হয়েছে? রাত 8টার দিকে আবার দরজায় টোকা পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে? এবার ঋতিকার গলা, মা, আমি। দরজা খোলো। আমি বললাম, ঋতিকা, তুই কখন ফিরলি? সে বলল, আমি ফিরি নাই মা। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম।
আমি তোমাকে দেখছিলাম। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি গু। আমি বললাম, ঋতিকা, তুই কি বলছিস? তুই তো আমার মেয়ে ঘে। সে বলল, হ্যাঁ মা, আমি তোমার মেয়ে। কিন্তু আমি বুঝে গেছি যে আমি তোমাকে একজন মা হিসেবে নয়, একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো গু। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে বললাম, তোরা দুজনেই কি পাগল হয়ে গেছিস? আমি তোদের মা। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাসির আওয়াজ শুনলাম। আমি চমকে ঘুরে তাকালাম। দেখি আমার স্বামী সৌরভ বিছানায় বসে হাসছে। আমি অবাক হয়ে বললাম, সৌরভ, তুমি কখন এলে? তুমি তো ঢাকা ছিলে গু। সে বলল, আমি কখনোই ঢাকায় যাইনি শ্রাবণী। আমি এই বাড়িতেই ছিলাম। লুকিয়েছিলাম গু। আমি বললাম, কেন? কেন তুমি এমনটা করলে? সে উঠে এসে আমার কাছে দাঁড়াল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম তুমি আমাদের সন্তানদের এই ধরনের প্রেমে কিভাবে সাড়া দেবে গু। আমি পেছনে সরে গেলাম। তুমি কি বলছো সৌরভ? সে বলল, শ্রাবণী, আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে তনয়া আর ঋতিকা তোমার প্রতি স্বাভাবিক সন্তানের ভালোবাসা ছাড়িয়ে অন্য কিছু অনুভব করে। আমি তাদের কথাবার্তা, তাদের আচরণ দেখেছি। আর আজকে আমি এই নাটক সাজিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম গু। আমার মাথা ঘুরছিল। মানে তনয়া আর ঋতিকা সত্যিই গু? সৌরভ বলল, হ্যাঁ, তারা সত্যিই তোমার প্রতি এমন অনুভূতি রাখে। আর আমি তাদের সেই অনুভূতিকে কাজে লাগিয়ে আজকের এই নাটক সাজিয়েছি গু। ঠিক তখনই রুমের দরজা খুলে গেল। তনয়া আর ঋতিকা একসাথে ঢুকল। তারা দুজনেই হাসছিল। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, তোরা এখানে? তোরা তো তনয় বলল, মা, আমি কখনোই চট্টগ্রামে যাইনি। আমি এই বাড়িতেই ছিলাম ঘ। ঋতিকা বলল, আর আমিও কখনো সীমার বাড়িতে যাইনি। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম ঘ। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তোরা সবাই মিলে আমার সাথে কি করলে? সৌরভ বলল, শ্রাবণী, আমরা তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। আমি বললাম, সারপ্রাইজ? এটা কোন ধরনের সারপ্রাইজ? তোরা আমাকে এত ভয় পাইয়েছিস কেন? তনয় কাছে এসে বলল, মা, আসলে ব্যাপারটা হচ্ছে আগামীকাল তোমার জন্মদিন। আমরা চেয়েছিলাম তোমাকে একটা অভিনব সারপ্রাইজ দিতে গু। ঋতিকা বলল, আমাদের পরিকল্পনা ছিল তোমাকে এমনভাবে ভয় পাইয়ে রাখব যাতে তুমি আগামীকালের জন্মদিনের কথা ভুলে যাও গু। সৌরভ বলল, কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পেয়ে যাবে গু। আমি রাগ করে বললাম, তোরা কি পাগল? এমনভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত। তনয় বলল, শরীমা, আমরা ভাবিনি যে তুমি এত ভয় পাবে গু। ঋতিকা বলল, আমরা শুধু চেয়েছিলাম তোমাকে একটা থ্রিলিং অভিজ্ঞতা দিতে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব চিঠি লিখেছিস, যেসব কথা বলেছিস, সেগুলো কি? সৌরভ হেসে বলল, সেগুলো সব আমাদের অভিনয় ছিল। আমরা জানি তুমি হরর মুভি আর রহস্যের গল্প পছন্দ কর। তাই আমরা ভাবলাম তোমাকে একটা লাইভ হরর এক্সপেরিয়েন্স দেব গু। তনয় বলল, আর মা, আমরা তোমার রিয়াকশন রেকর্ড করেছি। তুমি যেভাবে ভয় পেয়েছিস সেটা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গু। আমি বললাম, তোরা আমার সাথে রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা, আমরা গোপনে ক্যামেরা লাগিয়েছিলাম। তোমার ভয় পাওয়ার দৃশ্যগুলো খুবই মজার হয়েছে গি। আমি রাগ করে বললাম, তোরা এত বড় শয়তানি করলি? আমি কত চিন্তায় ছিলাম গু। সৌরভ আমার কাছে এসে আমার হাত ধরল। শ্রাবণী, আমরা সত্যিই সরি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, কিন্তু তোরা যেসব অশ্লীল কথা বলেছিস সেগুলো কেন বলেছিস? তনয় বলল, মা, আমরা জানতাম যে এই ধরনের কথাবার্তা তোমাকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে। আমরা চেয়েছিলাম তুমি সত্যিকার অর্থে ভয় পাও। ঋতিকা বলল, আমরা কখনোই তোমার প্রতি এমন কোনো অনুভূতি রাখি না। আমরা তোমাকে শুধু একজন মা হিসেবেই ভালোবাসি। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তোদের সব কথাই মিথ্যা ছিল? সৌরভ বলল, হ্যাঁ, সব মিথ্যা। আমরা শুধু তোমাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম গু। তনয় বলল, মা, তুমি রাগ করো না। আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে সত্যিকারের একটা ভালো সারপ্রাইজ দেব গু। ঋতিকা বলল, আমরা তোমার জন্য একটা বট কেক অর্ডার করেছি। আর তোমার প্রিয় রেস্তোরাঁ ডিনারের বুকিং দিয়েছি গু। আমি বললাম, কিন্তু আমি এখনো কাঁপছি। তোরা আমাকে এত ভয় পাইয়েছিস। সৌরভ আমাকে জড়িয়ে ধরল। শ্রাবণী, আমি সত্যিই সরি।
আমরা ভুল করেছি। আমরা তোমাকে এত ভয় পাওয়ানোর কথা ভাবিনি গিয়ে। আমি বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার সত্যিই পাগল হয়ে গেছে গিয়ে। তনয় বলল, মা, আমরা পাগল হইনি। আমরা শুধু তোমাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম গু। ঋতিকা বলল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই অভিজ্ঞতা তোমার জন্য এত ভয়ানক হবে গু। আমি বললাম, আচ্ছা, তোরা কিভাবে এই পুরো প্ল্যান করেছিলি? সৌরভ বলল, আমরা 2 সপ্তাহ ধরে এই প্ল্যান করেছি। আমি অফিসে ছুটি নিয়েছিলাম কিন্তু তোমাকে বলিনি গিয়ে। তনয় বলল, আর আমি কলেজে আমার বন্ধুদের বলে রেখেছিলাম যে আমি চট্টগ্রামে যাচ্ছি, যাতে কেউ তোমাকে আমার সম্পর্কে কিছু বলতে না পারে গি। ঋতিকা বলল, আর আমি সীমাকে বলে রেখেছিলাম যে আমি অসুস্থ, তাই স্কুলে যেতে পারব না গি। আমি বললাম, তোরা কত চালাক! সবকিছু এত নিখুঁতভাবে প্ল্যান করেছিলি উ। সৌরভ বলল, আমরা চেয়েছিলাম তোমাকে সত্যিকারের একটা সারপ্রাইজ দিতে। কিন্তু আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি বললাম, আমি গত 3 দিন ধরে একটা দুঃস্বপ্নে বেঁচেছিলাম গু। তনয় বলল, মা, আমরা সত্যিই দুঃখিত। আমরা এর জন্য তোমার ক্ষমা চাই উ। ঋতিকা বলল, আগামীকাল তোমার জন্মদিনে আমরা তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দেব গু। আমি হাসতে শুরু করলাম। রাগ আর ভয় কেটে গিয়ে এখন হাসি পাচ্ছিল। তোরা সত্যিই অসাধারণ। এমন একটা প্র্যাঙ্ক আমি জীবনে দেখিনি গিয়ে। সৌরভ বলল, তুমি রাগ করছ না? আমি বললাম, রাগ তো করছি, কিন্তু তোদের এই ক্রিয়েটিভিটি দেখে আমি গর্বিত। তোরা কত বুদ্ধি খাটিয়েছিস। তনয় বলল, মানে তুমি আমাদের মাফ করে দিলে? আমি বললাম, মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে গি। ঋতিকা বলল, কি শর্ত, মা? আমি বললাম, ভবিষ্যতে এমন কোনো প্র্যাঙ্ক করবি না যেটা আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা করে গি। সৌরভ হেসে বলল, প্রমিস। আমরা আর কখনো এমন কিছু করব না গি। তনয় বলল, মা, এখন আমরা কি তোমাকে সেই ভিডিও দেখাতে পারি যেটা আমরা রেকর্ড করেছি? আমি বললাম, ভিডিও? তোরা সত্যিই আমার রিয়াকশন রেকর্ড করেছিস? ঋতিকা বলল, হ্যাঁ মা। তুমি যখন চিৎকার করেছিলি তখনকার ভিডিও দেখলে তুমি নিজেই হেসে উঠবে গু। আমি বললাম, আচ্ছা, দেখাও। দেখি আমি কেমন দেখাচ্ছিলাম গু। সৌরভ তার ল্যাপটপ নিয়ে এল। আমরা সবাই মিলে বিছানায় বসলাম। সৌরভ ভিডিওটা চালু করল। ভিডিওতে দেখা যাচ্ছিল আমি কিভাবে তনয়ের চিঠি পড়ে চমকে উঠেছিলাম, কিভাবে চিৎকার করেছিলাম, কিভাবে ভয়ে কাঁপছিলাম। দেখতে দেখতে আমি নিজেই হাসতে শুরু করলাম। আরে, আমি তো সত্যিই খুব ভয় পেয়েছিলাম। তনয় বলল, মা, তুমি যখন আমার অন্তর্বাসের গন্ধ নিয়ে লেখা নোটটা দেখেছিলে তখন তোমার মুখের অভিব্যক্তি দেখো গু। আমি দেখলাম ভিডিওতে আমার মুখে কি ভয়ানক অভিব্যক্তি। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছিলাম। ঋতিকা বলল, আর মা, যখন তুমি আমার ডায়েরি দেখেছিলে তখন তুমি যেভাবে হায় ভগবান বলে চিৎকার করেছিলে সেটা খুব মজার উ। আমি বললাম, সত্যিই খুব মজার। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে একেবারেই মজার লাগেনি গিয়ে। সৌরভ বলল, শ্রাবণী, তুমি যখন ফোনে আমার সাথে কথা বলছিলে আর বলছিলে যে তোমার ভয় লাগছে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমি প্ল্যান অনুযায়ী অভিনয় করে গেছি গু। আমি বললাম, তুমি খুব ভালো অভিনয় করেছিলে। আমি একটুও বুঝতে পারিনি যে তুমি বাড়িতেই আছো উই। তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো সত্যিকারের কোনো কষ্ট দিতে চাই না। আমরা শুধু তোমাকে একটা মজার অভিজ্ঞতা দিতে চেয়েছিলাম গু। ঋতিকা বলল, কিন্তু আমরা ভুল করেছি। আমরা ভাবিনি যে তুমি এত বেশি ভয় পাবে গু। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরলাম। আমি তোদের সবাইকে খুব ভালোবাসি। তোরা আমার জন্য এত কিছু করেছিস উ। সৌরভ বলল, আমরাও তোমাকে খুব ভালোবাসি শ্রাবণী গো। তনয় বলল, মা, আগামীকাল তোমার জন্মদিনটা আমরা খুব সুন্দর করে সাজাব উ। ঋতিকা বলল, আর আমরা তোমার প্রিয় খাবারগুলো বানাব গু। আমি বললাম, কিন্তু আমি একটা কথা জানতে চাই। তোরা এই পুরো প্ল্যানটা কিভাবে এত নিখুঁতভাবে করেছিলি? সৌরভ বলল, আমরা সবাই মিলে অনেক রাত জেগে এই প্ল্যান করেছি। প্রতিটা স্টেপ আগে থেকে ঠিক করে রেখেছিলাম গু। তনয় বলল, আমরা তোমার মানসিকতা বুঝে চিঠিগুলো লিখেছিলাম যাতে তুমি সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করবু। ঋতিকা বলল, আর আমরা জানতাম যে তুমি একা থাকলে বেশি ভয় পাবে গু। আমি বললাম, তোরা সত্যিই খুব চালাক। আমি সম্পূর্ণভাবে তোদের ফাঁদে পড়ে গিয়েছিলাম গু। সৌরভ বলল, কিন্তু আমরা এটাও শিখেছি যে ভবিষ্যতে এমন প্র্যাঙ্ক না করাই ভালো গো। আমি বললাম, হ্যাঁ, এমন প্র্যাঙ্ক আর করবি না। তবে আমি স্বীকার করতে হবে যে তোদের এই ক্রিয়েটিভিটি আমাকে অভিভূত করেছে গি।
তনয় বলল, মা, আমরা তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। আমরা তোমাকে ভালোবাসি। ঋতিকা বলল, আর আমরা সবসময় তোমার পাশে থাকব। আমি হাসতে হাসতে বললাম, তোরা আমার সোনার টুকরো। আমার এমন পরিবার আছে বলে আমি গর্বিত। আর এইভাবেই শেষ হল আমার জীবনের সবচেয়ে ভয়ানক কিন্তু মজার 3টি দিন, যেটা আমি কখনোই ভুলব না। এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে আমার পরিবারের সদস্যরা আমার জন্য কতটা ভালোবাসা আর যত্ন রাখে। তারা আমাকে একটা অভিনব অভিজ্ঞতা দেওয়ার জন্য এত কিছু করেছে। যদিও প্রক্রিয়াটা খুব ভয়ানক ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোই হল। আর আমার জন্মদিনটাও খুব সুন্দর কাটল। এখন যখনই আমরা এই ঘটনার কথা মনে করি, তখনই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আর আমি বুঝতে পারি যে আমার পরিবার কতটা বিশেষ। তোমাদের পরিবারেও নিশ্চয়ই এমন অনেক মজার ঘটনা ঘটে। আর যদি কেউ তোমাদের সাথে এমন প্র্যাঙ্ক করে, তাহলে ভয় পেজো না। হয়তো সেটাও কোনো সুন্দর সারপ্রাইজের অংশ। আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের আমার গল্পটি ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি নতুন রহস্যময় গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো।